আজকে তোমাদের জন্য ক্লাস 12-এ যারা পড়ো সেমিস্টার 3-তে তাদের জন্য তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরানা ট্রি এই কবিতাটা নিয়ে আলোচনা করছি। প্রত্যেকেরই একটা মনে ভয় কাজ করে যে কবিতা মানেই কঠিন। অ্যাকচুয়ালি কবিতা যে কঠিন নয়, কবিতা যে গল্পের থেকেও সহজ, সেটা আজকে তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা পুরোটা যদি দেখো তবে তোমাদের মনে এই ভয়টা কেটে যাবে। তরু দত্ত এই যে আওয়ার ক্যাজুরানা ট্রিটা লিখেছেন, এখানে এই কবিতায় তিনি কি বলেছেন, কবিতাটা কোন প্রাসঙ্গিকতার ভিত্তিতে লেখা, সেইটি আলোচনার আগে অবাঞ্ছিত কিছু আমরা জানবো না, শুধু যেটুকু জানার পরীক্ষায় যেটুকু না জানলেই নয় সেইটুকু আমরা জানি। তরু দত্তর যার প্রকৃত নাম হচ্ছে তরুলতা দত্ত, তরুলতা দত্ত, যিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতা, অর্থাৎ কলকাতার একটা শহরে 1856 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যান খুবই অল্প বয়সে 1877 সাল। তাহলে এই দুই সময়ের ব্যবধান কিন্তু 21 বছর। এই অল্প সময়ে তিনি ভীষণভাবে একটি দক্ষ কবি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। এই তরু দত্তে শুধুমাত্র যে তিনি ইংরেজি ভাষা লিখতেন তাই নয়, এনার ইংরেজি ভাষার পাশাপাশি এনার দক্ষ ছিলেন ফ্রেঞ্চ, ফরাসি ভাষা, ইংলিশ ইংলিশ এবং সংস্কৃত, এই তিনটি ভাষায় কিন্তু ইনি পারদর্শী ছিলেন এবং এই তিনটি ভাষায় তিনি ট্রান্সলেটর হিসেবেও কাজ করেছেন। তাই তরু দত্ত যে আওয়ার ক্যাজুরানা ট্রিটা লেখেন, উনি যখন কলকাতার বাড়িতে থাকতেন তখন সেখানে একটি গাছ ছিল, সেই গাছটাকেই বলা হয় ক্যাজুরানা ট্রি। এখানে ওনার চাইল্ডহুডের একটা স্মৃতি পুনরাবৃত্তি করে তার উপর ভিত্তি করে লিখেছেন। তিনি বলছেন এই গাছের নিচে তরু দত্ত তার ভাই এবং বোনের সঙ্গে খেলা চাইল্ডহুডে খেলাধুলা করতেন। তার বোনের নামটা কি? আরু দত্ত এবং তার ভাইয়ের নাম হচ্ছে আবজু দত্ত। এই দুজন কিন্তু অল্প বয়সেই সেই টাইমে তরু দত্তকে ছেড়ে চলে যায়, কারণ এনাদের দুটোরই টিবি অর্থাৎ টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে এই দুটোই মারা যায়। পরবর্তীতে তরুলতা দত্ত অর্থাৎ তরু দত্ত 1877 সালেও কিন্তু সেম টিবি রোগে মারা যায়। কিন্তু তবুও তরু দত্ত যখন এই কবিতাটা লেখেন, এই কবিতাটা লেখার আনুমানিক যেটা সাল সেটা হচ্ছে 1882। এই 1882 সালে এই কবিতাটা কিন্তু তরু দত্ত লেখেন। পরবর্তীতে এই কবিতাগুলি সবই একটি কবিতা সংকলন, যেটির নাম হচ্ছে অর্থাৎ দ্য সোর্স অফ দ্য, যদি আমরা লিখি দ্য সোর্স অফ দ্য পোয়েম, সেটা পোয়েম সেটা কি হচ্ছে? অ্যানসিয়েন্ট, বানানটা দেখবে ANCIENT, অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস। আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে এটা দেখে নিও, অফ হিন্দুস্তান। এই কবিতার সংকলনে মধ্যে এইগুলোকে ছাপানো হয়েছিল, যেটা কত? 1882 খ্রিস্টাব্দে। এই 1882 খ্রিস্টাব্দে এই কবিতা সংকলনটি ছাপানো হয়। সেখান থেকে আজকের এই ক্যাজুরানা ট্রি কবিতাটা কিন্তু আমরা নেওয়া হয়েছে। তবে এখানে কবি অর্থাৎ তরু দত্ত কি যে কবিতাটা লিখেছেন, এখানে আমরা যদি ফিগার অফ স্পিচ গুলো ব্যবহার করি বা ফিগার অফ স্পিচ গুলো দেখি, তাহলে দেখা যাচ্ছে এই ক্যাজুরানা ট্রিকে অনেকে শি ওক এর সঙ্গে তুলনা করেছে। কিসের সঙ্গে তুলনা করেছে? শি ওক। আবার দেখা যাচ্ছে এই কবিতাটা অনেক জায়গায় অস্ট্রেলিয়ান পাইন গাছের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। কেউ কেউ এই গাছটাকে অস্ট্রেলিয়ান পাইন গাছও বলে ব্যাখ্যা করেছেন। তার মানে আমরা এইটুকু পর্যন্ত প্রিফেসটুকু জানতে পারলাম তরু দত্ত সম্পর্কে এবং তরু দত্তের ক্যাজুরানা ট্রি সম্পর্কে। ওনার
কি কি বিষয়ে কোন ভাষায় উনি দক্ষ ছিলেন এবং এই কবিতাটা কোন বইয়ে লেখা হয়েছে। এবার আসি কবিতা স্টাইল সম্পর্কে, অর্থাৎ এই কবিতাটায় কি ধরনের স্টাইল ফরম্যাট করা হয়েছে। এই কবিতাটা মূলত আমরা দেখতে পাই টোটালটা হচ্ছে একটা ল্যামেন্ট, অর্থাৎ একটা শোক বা একটা বিলাপ কিন্তু ভিত্তি করে লিখছে। কারণ তরুদত্ত বলছে তিনি যে শৈশবকালে যে স্মৃতিটা তিনি কাটিয়েছিলেন তার ভাই বোনের সঙ্গে, সেই স্মৃতিটা যেন তার মনে পুনরাবৃত্তি হচ্ছে এবং সেই সময়টা তিনি মনে করতে পারছেন। অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওড। কি বলা হয়? ওড। এই কবিতাটার একটা যে টোন সেটা হচ্ছে কি ওড। এটা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই কবিতাটা কিরকম টাইপের ছিল। এই কবিতা কিন্তু ওড ছিল। আবার এই কবিতাটা টোটাল লাইন, এই কবিতায় টোটাল লাইনস আছে জানো কটা? লাইনস আছে টোটাল 55টি। 55টি লাইন আছে, যার মধ্যে 5টা স্ট্যানজা আছে। এই প্রত্যেকটা স্ট্যানজা কিন্তু 11টা করে লাইন। অর্থাৎ কবি এখানে 11 লাইনের একটা স্তবক বা স্ট্যানজা রেখেছে, অর্থাৎ টোটাল 5টা স্ট্যানজা 55 নম্বরের একটা কবিতা, ফুল কবিতা। তার জন্য এইগুলোকে অনেকে লিরিক্যাল পোয়েম বলে। কি বলে? তোমরা লিখে রাখতে বলো লিরিক্যাল পোয়েম, অর্থাৎ পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে লিরিক। এই কবিতা কিন্তু লিরিক। এবার এই যে 55টা লাইন, 5টা স্তবক, 11টা লাইনের স্তবক, এই 11 লাইনটাকে কিভাবে ভাগ করা হয়েছে? 8+3। 8+3 তোমরা এর আগে বেশ কয়েকবার বলেছো। এই 8কে বলা হয় অক্টেভ আর 3কে বলা হয় টারসেট। এই জিনিসগুলো আমাদের কিন্তু পরীক্ষায় মনে রাখতে হবে, কারণ 3 লাইন স্তবককে কি বলা হয় পরীক্ষায় দিতেই পারে, কারণ এটা বোর্ড কোশ্চেন করবে। প্রথমেই বলি কাউন্সিল কোশ্চেন করবে। কাউন্সিলের কোশ্চেনে কি প্রশ্ন থাকতে পারে সেটা কিন্তু আমরা থিওরি এখন অ্যাডভান্স বলতে পারি না। তার জন্য 8 লাইনকে অক্টেভ বলে, 3 লাইনকে টারসেট বলে, এটা আমাদের জেনে রাখতে হবে। এছাড়াও এই কবিতায় কি ধরনের রাইম স্কিম, অর্থাৎ কি ধরনের ছন্দ ব্যবহার করেছে সেটা চলো আমরা একটু দেখে নিই। এই কবিতায় 11 লাইন, এই 11 লাইনের ছন্দটা যেহেতু 8 8 আর 3 ভাগে ভাগ করেছে, তাই প্রথম 8টাকে 4 করা হয়েছে। অর্থাৎ প্রথম 4 লাইনের ছন্দ আছে এ বি, বি এ, সি ডি, ডি সি এবং লাস্টের 3 লাইনের ছন্দ আছে ই ই ই। অর্থাৎ এই যে ছন্দটা, এই ছন্দটার উপরে ভিত্তি করে কিন্তু টোটাল কবিতাটাকে লেখা হয়েছে। এবং আর একটা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আসে, যে এখানকার স্পিকার অর্থাৎ বক্তা, তোমরা কিন্তু জেনে রাখবা এটি হচ্ছে ফার্স্ট পারসন স্পিকার, অর্থাৎ বলা হয় ফার্স্ট পারসন পার্সোনা। অর্থাৎ তোমরা এটা বলতেই পারো যে একাকিত্ব। এবং অনেক জায়গায় তরুদত্ত এই কবিতাটাকে যেহেতু লিখেছে, এই কবিতাটাকে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও কিন্তু আমরা অনেক জায়গায় পেয়ে থাকি। তার মানে আলটিমেটলি আজকে আমরা দেখতে পেলাম আওয়ার ক্যাজুয়াল ট্রি, এই টোটালটাই মেন হচ্ছে গাছটাকে নিয়ে একটা ব্যাখ্যা, যেখানে প্রিফেজে আমরা অনেক কিছু দেখলাম। তোমরা পারলে এটাকে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট রেখে পরবর্তীতে রাখতে পারো, কারণ আমি যে যে টপিক গুলো আলোচনা করেছি বা লিখেছি এইগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে 100% শিওর। এবার তাহলে আমরা আসি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করি। দেখা যাক কার কোথায় সমস্যা আছে, তোমরা কমেন্টে লিখবে এবং প্রত্যেকটা লাইন আমি বাংলা করার চেষ্টা করব। তাহলে এখানে কবিতার বাংলাগুলো আমরা করার চেষ্টা করি। পারলে একটা পেন খাতা নিও, কারণ তোমাদের বইয়ে কিছু কিছু শব্দের আন্ডারলাইন করে নিও, পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন হতে পারে। এখানে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকটা লাইনে কোন কোন ফিগার অফ স্পিচ আছে সেখানে তোমরা সহজে বুঝতে পারবা। তাই দেরি না করে চলো আজকে কবিতার বাংলাটা একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। কবি প্রথমেই বলছেন, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এখানে পাইথন বলতে একটা বিরাট বড় ময়াল সাপ, যেটা এখানে একটা এক প্রকার লতা যে গাছটাকে জড়িয়ে উঠেছে, ঠিক সেই রকমই বোঝাচ্ছে। বলছে হি লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে একটা বিরাট বড় ময়াল সাপের মতো একটা লতা, যে কিনা গাছটাকে গোল গোল পাক খেয়ে উপরের দিকে উঠে গেছে। The rugged trunk intended deep with
কার্স, যেন যখন যে গাছ এই এই পাইথনের মতো লতাটা যখন উঠেছে এর গায়ে গোল গোল পাকতে থেকে তখন এর রাগের টানের অমসৃণ গাছের গুড়িটায় যেন ইন্টেন্ডেন্ট খাঁজ কেটে কেটে উপরের দিকে উঠেছে এবং যেন ক্ষত চিহ্ন করে দিয়েছে। বাট আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এবং যেন মনে হচ্ছে এই গাছের চূড়াটা একদম আকাশের তারা পর্যন্ত পৌঁছে গেছে। এইগুলো কিন্তু একটা হাইপারবোল ইউজ করা হয়েছে, কারণ গাছ কি কোনোদিন তারা ছুঁতে পারে না। তাহলে এখানে কবি একটু একটা হাইপারবোল ফিগার অফ স্পিচ ইউজ করেছে এবং কবিতাটাকে আরো একটু অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যাই আ কিপার ক্লাইম্বস, এই কিপার বলতে ওই পাইথন বলে আমরা এতক্ষণ যা বলছিলাম সেটাকেই বোঝানো হচ্ছে। বলছে আ কিপার ক্লাইম্বস ইন হুজ এম্বারেস বাউন্ড, মানে কি একটা লতা যে কিনা উপরের দিকে উঠে গেছে, ইন হুইজ এম্বারেসেস বাউন্ড, গাছটাকে আলিঙ্গনের সাথে বন্ধনে আবদ্ধ করে পাক খেতে খেতে, এর ফলে কি হচ্ছে, গাছটার ছাল কেটে গিয়ে সেখানে ক্ষত চিহ্ন তৈরি হচ্ছে। নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালান্টলি, বলছে কোনো গাছের পক্ষেই এই ক্ষত সেরে উঠে বেঁচে থাকা কিন্তু সম্ভব নয়। তাই বলছে নো আদার ট্রি কুড লিভ, মানে কোনো গাছের পক্ষেই এই হাত থেকে বেঁচে ওঠা সম্ভব নয়। বাট গ্যালান্টলি দ্য জেন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, যেন মনে হচ্ছে এই গাছটা সাহসিকতার সঙ্গে এই দৈত্যকার গাছটা স্কার্ফের মতো পড়ে রয়েছে। কোনটাকে? ওই ক্রিপারটাকে। দ্য স্কার্ফ অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স হ্যাং ইন ক্রিমসন ক্লাস্টার, এবং এর সাথে সমস্ত ওই গাছের লতা বরাবর গাছটা শাখা প্রশাখা বিজানোর লাল লাল থোকা থোকা ফুল, অর্থাৎ ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল, ক্লাস্টার মানে থোকা, মানে কি, এবং গাছটা শুধুমাত্র যে সেটাকে স্কার্ফের মতো লতাটাকে জড়িয়ে রেখেছে তাই নয়, বরঞ্চ তার সাথে তার সৌন্দর্যটাকে বজায় রাখতে কি করেছে দেখো, and flowers are hang in crimson cluster all boughs among, সমস্ত শাখা প্রশাখায় লাল রঙের থোকা থোকা ফুল কিন্তু ঝুলিয়ে রেখেছে এই গাছটি সৌন্দর্য বজায় রাখার জন্য। whereon all day are gathered, যেখানে কিনা সারা দিন ধরে ভিড় করে আসছে বা জড়ো হয়ে আসছে বা সেখানে এসে জমায়েত হচ্ছে কি কি, বার্ড অ্যান্ড বিজ, পাখিদের দল এবং মৌমাছিদের দল, অ্যান্ড অফট অ্যাট নাইটস, অফট বলতে কি, অফেন, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায়শই রাত্রিগুলিতে দেখা যাচ্ছে এই বাগানটিতে উপচে পড়ছে, কি উপচে পড়ছে, উইথ ওয়ান সুইট সং, একটা মধুর গান, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা মনে হয় কখনো শেষ হয় না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারের মধ্যে আমাদের গাছেদের কাছ থেকে, অর্থাৎ সেই ক্যাজুরিনা ট্রির কাছ থেকে এই সুরটা কিন্তু ভেসে আসছে। হোয়াইল মেন রিপোজ, যখন সমস্ত পুরুষ জাতি মানুষেরা বিশ্রাম নিচ্ছে তখন কিন্তু এই আওয়াজটা ভেসে আসছে। তাহলে প্রথম স্ট্যানজায় কবি সেই ক্যাজুরিনা ট্রির যে সাহসিকতা এবং ক্যাজুরিনা ট্রি এই কিপারের দহনশীলতায় নিজের সৌন্দর্যটাকে বজায় রেখেছে এবং থোকা থোকা ফুলের মাধ্যমে তার সৌন্দর্যটাকে আরো সুন্দর করে তুলেছে সেটা ফুটিয়ে তুলেছেন এবং তার সাহসিকতা দেখিয়েছেন এবং রাতে তার সৌন্দর্যটাকে আরো বেশি ভাবে বর্ণিত করেছেন। তাহলে এর পরবর্তীতে আমরা সেকেন্ড স্ট্যানজা থেকে আমরা দেখি কি লিখেছেন কবি। সেকেন্ড স্ট্যান্ডা শুরু হচ্ছে when past my casement is wide open thrown, কেসমেন্ট বলতে একটা জানালা, যে জানালা আমাদের বাড়িতে থাকে সেটা নয়, এটা একটি বড় বৃহদাকৃত জানালা, যেটা বিশেষ করে দেখা যায় বড় বড় রাজবাড়ি, মন্দিরে আমরা যে জানালাগুলো
দেখতে পাই সেরকম, যেটাকে খিড়কি টিড়কি থাকে এইরকম জাতীয়। তাই বলছি কি, when first my casement, যখন আমার জানালাটি is wide open thrown, প্রথম খুলে যায়, অর্থাৎ তরুদত্ত বলছেন তার দিনের বেলায় যখন তার অর্থাৎ ভোর সকাল শুরু হয়, দিন শুরু হয়, সেই দিন শুরু হওয়ার সময় when first my casement, যখন আমার জানালাটা কি হয়, is wide open thrown, পুরো সপাটে ও খুলে যায়, at dawn, ভোরবেলার দিকে, my eyes delighted on it rest, আমার এই চোখগুলো গিয়ে পড়ে সেই গাছটার উপরে, এবং যেন আমার চোখগুলো কি হয়ে যায়, পুলকিত হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। Sometimes and most in winter, কখনো কখনো এবং বিশেষ করে শীতের বেশিরভাগ সময়, on its crest, এটার চূড়ার উপরে, গ্রে বাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এখানে বাবন বলতে এক ধরনের হনুমান টাইপের এক প্রাণীকে বোঝানো হচ্ছে। কি বলছে, কখনো সামটাইমস, কখনো কখনো, দ্য মোস্ট ইন উইন্টার, বেশিরভাগ শীতের সময়, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট বলতে এখানে CREST, ক্রেস্ট মানে চূড়াকে বোঝানো হচ্ছে, কখনো কখনো এই চূড়ার উপরে দেখতে পাই আর গ্রে ব্রাউন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, যেন মনে হচ্ছে এই হনুমানের একটা হনুমান একদম মূর্তির মতো, স্ট্যাচুর মতো বসে রয়েছে, হচ্ছে বসে ওয়াচিং দ্য সানরাইজ, সূর্য উদয় দেখছে, যেহেতু ভোরবেলায় ঘটনা ঘটছে তাই সে সূর্য উদয় দেখছে। হোয়াইল অন দ্য লোয়ার বাউস, অর্থাৎ সেই হনুমানটা যে গাছটাতে ডালে বসে রয়েছে, গাছের ডালে বসে রয়েছে, ঠিক তার নিচের ডালে কি হচ্ছে, হিজ পিউনি, ছোট যে দুর্বল, অফস্প্রিং মানে ছোট দুর্বল যে সন্তান, তাদের সন্তান, হনুমানের সন্তানগুলো, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, যেন মনে হচ্ছে তারা ওখানে লাফালাফি করে আনন্দের সাথে খেলা করছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, দেখো এই জায়গাটায় কত সুন্দর একটা কবি লিখেছেন যে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, মানে ফার মানে কি অনেক দূরে, নিয়ার মানে কি কাছে, তার মানে কি এই একটা আওয়াজ, সেই আওয়াজটা মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, কিন্তু তবুও সেটা মনে হচ্ছে অনেক কাছে। তাই কি বলছে, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, অনেক দূরের এবং কাছের কোথাও, কোকিলাস হেইল দ্য ডে, যেন কোকিল পাখিরা দিনের আগমনের সম্বর্ধনা জানাচ্ছেন বা আগমন সঙ্গীত পরিবেশন করছেন। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, এবং তাদের ওই ক্যাজুরিনা ট্রির আশেপাশে যে তৃণভূমি ছিল, প্যাস্চার্স মানে হচ্ছে তৃণভূমি, সেই তৃণভূমিতে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, যেন মনে হচ্ছে ওই তৃণভূমির দিকে যেতে আমাদের সেই গরুগুলি কেমন যেন একটু ঝিমোনো অবস্থায় রয়েছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং সেই গাছের ছায়ার নিচে, অর্থাৎ সেই গাছের ছায়ার ঠিক নিচে, অন দ্য ব্রড ট্যাঙ্কাস্ট, একটা বিরাট বড় পুকুর রয়েছে। কি বলছে, সেই গাছের ঠিক ছায়ার নিচে, অর্থাৎ গাছ যে জায়গায় রয়েছে তার ডালপালা বা ব্রাঞ্চেসের ঠিক নিচে, অন দ্য বোর্ড ট্রাঙ্কাস্ট, একটা বিরাট প্রশস্ত একটা পুকুরের উপরে কি হয়েছে, তৈরি হয়ে রয়েছে, বাই দ্যাট হোর ট্রি, এই বহু প্রাচীন এই গাছটি, অর্থাৎ সেই প্রাচীন বিশাল গাছের দ্বারা পুকুরের উপরে একটি ছায়া তৈরি হয়েছে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, যে পরিবেশটা সত্যি খুবই সুন্দর এবং বিশাল বড়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক এ স্নো এ মাস্ট, এবং যেন মনে হচ্ছে পুরোপুরি সেই গাছের তলায় যে পুকুরটা রয়েছে, সেই পুকুরে সাদা শালক ফুলগুলো এমন ভাবে ফুটে রয়েছে যেন মনে হচ্ছে সেই জায়গাটায় স্নো, অর্থাৎ
জমে থাকা সাদা বরফে পরিণত হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম কবি সেকেন্ড স্ট্যান্জায় কবি সকালবেলায় যে ঘুম থেকে উঠে জানালা খুলে যখন গাছটার দিকে তার নজর পড়তো, তার পরবর্তীতে কি কি হতো সেই গাছটার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কবিতাটায় আস্তে আস্তে বাংলাটা জেনে নিলাম। এই গেল সেকেন্ড স্ট্যান্জা। এরপরে আমাদের থার্ড এবং ফোর্থ এবং ফিফথ এই তিনটে স্ট্যান্জার জন্য আমাদের এই কবিতার দ্বিতীয় পার্টটা তোমরা দেখতে ভুলবে না। তাই যা বললাম এখান থেকে লাইনের একটি সহজ সরল বাংলা করে দিলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর একটা জিনিস, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার ক্লাসমেটদের মধ্যে শেয়ার করো। আশা করি আমি গ্যারান্টি দিচ্ছি সেমিস্টার 3 তে 40-এ 40 পাওয়ার দায়িত্ব আমি নেব। আমাকে অনুসরণ করো, সমস্ত কোশ্চেনের প্যাটার্ন ধরন আমি তোমাদেরকে জানাবো এবং হুবহু কমন তোমরা পাবেই। কারণ বিগত বছরগুলোই আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তাই ভয় নয়, ভয়কে জয় করাটাই আমাদের লক্ষ্য। তাই পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো। চ্যানেলটিকে বেল আইকনে অল নোটিফিকেশন অ্যালাউ করে রেখো। যাক, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।